আমি আওয়ামী লীগ সমর্থন করি, আমার দল ইলেকশনে নেই, প্রথম কথা হচ্ছে আমি ভোটটা দিতে যাব কাকে? একটা বৃহত্তর অংশ যার দল পার্টিসিপেট করছে না। এইটা আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি অঙ্ক গণিত এগুলো করবার একেবারেই প্রয়োজন রয়েছে। মানুষ যাবে না ভোট দিতে। এখানে তো ধরেন হিসাব নিকাশ করার কিছু নাই ভাই। আপনার এরকম একটা সিচুয়েশনে যেখানে ধরে ধরে আমাদের নেতাদেরকে জেলে মেরে ফেলা হচ্ছে, রাস্তাতে কুপিয়ে মারা হচ্ছে, বাবাকে দেখতে এসেছে রাত্রেবেলাতে, সকালবেলাতে সেই ছেলের লাশ নর্দমায় পড়ে আছে, খেতে না পেয়ে ডাস্টবিনে মানুষের লাশ পড়ে আছে, স্ত্রী সন্তান মারা গেছে, সেই লাশ দেখা করতে যাচ্ছে বাবা বা স্বামীর সাথে, গ্রেফতার করেছে, আপনাকে খুন করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে। এরকম একটা সমাজ বাস্তবতাতে আপনাকে এসে বলতে হবে, স্যার আমি আপনার এলাকার অমুক এমপি, আমি আপনার এলাকার অমুক চেয়ারম্যান, আপনি কিন্তু স্যার ভোট দিতে যায়েন না। না আরো আরো একটু বলি, এক কাজ করি, আপনাকে আমি একটু একটু কোলে করে আদর করি কিছুক্ষণ, আপনি আসেন আমার কোলে আসেন, আমি আপনাকে একটু কোলে তুলি, তারপর কিছুক্ষণ আপনার পিঠ চাপড়াই, ওই বাচ্চাদেরকে যেরকম করি আপনাকে একটু সুজিও খাওয়াই, তাহলে আপনার আর একটু মাথা খুলবে। আমার কাছে হাস্যকর লাগে আপনার চেয়ারম্যান এমপি কে জুম মিটিং করে বলতে হবে আপনি অন্ধ, আপনি দেখেন না, আপনি কিসের তাহলে আওয়ামী লীগের সমর্থন করেন যে আপনি এইটাই বুঝেন না যে আপনি ভোট দিতে যাবেন কি যাবেন না? নেত্রী প্রতিদিন গলা ফাটাচ্ছেন, বলছেন আমাদের নেতা, আমাদের সজীব জয় আরেকজন, তিনি বলছেন বঙ্গবন্ধু দরিদ্র, আমাদের এমপিসরা, আমাদের সিনিয়র লিডার্সরা, আমরা যারা বলছি দলের হয়ে কথাবার্তা বলছি, টকশোতে যাচ্ছি, লিখছি, বলছি, আমি ধরে নিচ্ছি যে আমার কথা একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছাচ্ছে না, কিন্তু যিনি গ্রামে আছেন তিনি তো মানে তিনি কিচ্ছু বোঝেন না তা তো না, তিনি তার জীবন ধারণ করার জন্য প্যান্ট পরেন না, শার্ট পরেন না, লুঙ্গি পরেন না, জামা পরেন না। ওই বুঝ বুদ্ধি থাকলে আপনি এইটা বোঝেন না যে আপনার ভোট দিতে যাবেন কি যাবেন না, আপনাকে চামচে এনে খাইয়ে দিতে হবে কেন? এগুলো এগুলো হচ্ছে এক্সকিউজ। আপনি তো আমারে বললেন না, আসেন আপনি আমার কোলে একটু আসেন, আপনার একটু কোলে তুলে কিছুক্ষণ আদর করি। আমাকে আপনি খুন করবেন, আমার মৃত্যুদণ্ড আপনার হাতে, আমার খুন হচ্ছে, আমাকে দিয়ে আপনি সাইন করাচ্ছেন। আমি যে একটা সিল মারতে যাব, ওই সিলটা হচ্ছে আমাকে মৃত্যুদণ্ডের, আমাকে অবৈধভাবে মৃত্যুদণ্ডের সিগনেচার। ওরা আমাকে খুন করবার জন্য আমার সিগনেচার চাইছে। আমি ভোট, আমার কাছে ভোট চাওয়া আমি ঠিক এইভাবেই দেখি বাড়ি ভাই। আপনি কিভাবে কনফিডেন্ট যে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা? আমি খুবই কনফিডেন্ট, ডেফিনেটলি আমি কনফিডেন্ট, কিন্তু বাংলাদেশে ধরেন আমি আমাদের ভোটের যেই স্থানগুলো বা এলাকাগুলো সেগুলোকে যদি ধরেন আমি স্ট্র্যাটেজিক্যালি কয়টা ভাগে ভাগ করি, সেখানে আপনার ধরেন আরবান এরিয়া আছে, আরবান এরিয়ার ভোটের স্ট্র্যাটেজিটা একরকম, একদম রুরাল, এখন তো আসলে সেই অর্থে রুরাল বলতে কিছু নেই, তারপরেও আমি যদি বলি যে বলার জন্য যে একটু ধরেন মফস্বল থেকেও একটু ডিপ জায়গাতে আছে এরকম জায়গাগুলো, বা মফস্বল প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ঘটনা ভ্যারি করবে। যেমন ধরা যাক যে একটা সুনির্দিষ্ট ওয়ার্ডে বা সুনির্দিষ্ট এরিয়াতে আপনার ব্যাপারটা এমন যে সেখানে প্রচুর প্রেশারাইজ করা হচ্ছে, বাসায় থাকতে পারছে না। সারা বাংলাদেশ ব্যাপী যদি এরকম কিছু কিছু জায়গাতে দেখা যাবে স্ট্র্যাটেজিক্যালি কারণে বা এই জায়গাতে আওয়ামী লীগের হয়তো বা অনেকে বা নেতা কর্মীরা কোন একটা প্রেশারে পড়ে বা কিছুতে পড়ে হয়তো বা ভোট কেন্দ্রে তাকে যেতে বাধ্য করা হয়েছে। এখন সেই কেন্দ্রে গিয়ে আপনাকে যখন আপনার আপনার প্রিয় দল, আপনার প্রাণের দলের বিরুদ্ধে কেউ তার তার পুরো সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনাকে ভোট দিতে বাধ্য করবে, ওই বুথের মধ্যে গিয়ে আপনি কি করবেন আপনি তো জানেন না। ফলে কিছু কিছু জায়গাতে একটু ফ্ল্যাকচুয়েট হবে, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, এটা নিয়ে আমি মানে লুকানোর কিছু নাই যে আমি বলবো যে না একেবারেই যাবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে তাদেরকে বাধ্য করা হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, অর্থাৎ আপনি না গেলে মামলা ওঠানো হবে না, এই করবো না সেই করবো না, এইসব কিছু পার্টিকুলার জায়গাতে বিচ্ছিন্ন ভাবে হবে। 12 তারিখে নির্বাচন নিয়ে, যে নির্বাচনে ভোট না দেওয়ার কথা সবাই বলে যাচ্ছেন, কিভাবে বলবেন যাতে তারা ভোট দিতে না যায়? কেন বলবেন? যে জিনিসটার অস্তিত্ব নেই সেই জিনিসটা দিতে দিতে যেতে বলাটা অত অদ্ভুত একটা ব্যাপার। আমি ভোট দিতে যেতে তখনই বলবো যখন ভোট হবে।
যখন ভোটের বদলে একজন আরেকজনের পিঠ চুলকি দিবে, পিঠ চুলকানো অনুষ্ঠান, এইটা যদি বলতো যে 12 তারিখে একটা পিঠ চুলকানো অনুষ্ঠান হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আমরা পিঠ চুলকানো দেখতে যেতাম। কিন্তু এটা তো আসলে এরা ভোটের নাম করে একটা আসলে কি বলবো, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে। দেখেন, আমি আপনাকে একটা গত আমি যদি 2014 থেকে 2025 পর্যন্ত ধরি, আপনি 24 পর্যন্ত ধরি, 10 বছর। মূলত তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা তো শুরু হয়েছে 2014 সালে ইলেকশন আগ থেকে। সেক্ষেত্রে 11 বছরই আপনি ধরেন, 1 বছর আগে থেকে শুরু হলে। ক্রমাগতভাবে যেটা হয়েছে, তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। যে তত্ত্বাবধায়ক সরকার আবার নষ্ট করেছে তারাই। আজকে আপনার এই প্রোগ্রামটাতে আমি আরেকবার একটু রিমাইন্ড করে দিব, সেই প্রসঙ্গ আসবো, বাট প্রথমে এইটা বলে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গের পরে তারা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে তারা সব দলের অংশগ্রহণ, গণতন্ত্র, নানান ধরনের কথাবার্তা বলেছে। গত 11 বছর তো তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ রইলই, এটি ছাড়াও গণতন্ত্রের প্রসঙ্গ এসেছে, বাক স্বাধীনতার প্রসঙ্গ এসেছে। তো যেই দলগুলো গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, সব দলের অংশগ্রহণ, ইলেকশনের কথা বলছে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে 2024 সালের 5ই অগাস্টের পর তত্ত্বাবধায়ক সরকার নেওয়ার একটি কথা এখানে উঠেছে? মানে কোনোভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রসঙ্গই এখানে আসেনি। এই প্রসঙ্গও আসেনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি আমাকে এতদিন ধরে যে ফেসিস্ট ডাকলেন, আপনি আমাকে এতদিন ধরে যে তকমা দিয়ে এলেন যে আমি আপনাকে কথা বলতে দিচ্ছি না, আপনি আমাকে যে তকমা দিয়ে এলেন যে বাক স্বাধীনতা নেই, আপনি আমাকে যতগুলো অপবাদে ভূষিত করলেন, যতগুলো তকমা, যতগুলো কালিমা, কলঙ্ক আমার গায়ে আপনি লেপে দিতে চাইলেন আপনি এতটা বছর ধরে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন তারা মূলত তাই হতে চেয়েছিল? ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার কথা আমি বলি, অমলেন্দু রোদ্দুর হতে চেয়েছিল। সেটি একটি কবিতা, অসাধারণ কবিতা, এটির সাথে এই সিচুয়েশনটাকে যায় না, কিন্তু আমার বারবার কেন জানি এই লাইনটা মাথাতে আসে যে এরা আসলে মূলত ফেসিস্ট হতে চেয়েছিল, এরা মূলত হতে চেয়েছিল রাবণ, এরা মূলত হতে চেয়েছিল এক ভয়ঙ্কর বস্তু। সেটা হতে পারেনি বলে সেটি অন্যের গায়ে বারবার দোষ চাপিয়েছে। আমি এরকম অনেক শিশু বাচ্চাদেরকে দেখেছি যে তাদেরকে যখন একটা বকাঝকা করা হয়, তখন তারা একের পর এক বলতে থাকে, তার ছোট ভাই বোন যদি থাকে তখন একের পর এক দোষ চাপাতে থাকে। মূলত ওই ছোট বাচ্চাটাই অপরাধগুলো করেছে আর কি, মানে এই দুষ্টুমিগুলো করে দোষ চাপাচ্ছে আশেপাশে যারা আছে তাদের উপরে। একটা স্থূল ও ছোট উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝালাম, যেটার মিনিং দাঁড়ায় যে যারা ফ্রাঙ্কেস্টাইন হতে চেয়েছে তারাই বারবার অন্যকে আপনার এই গালিগালাজ, এই নানান ধরনের তকমা দিয়ে ভূষিত করেছে। ফলে এই 12 তারিখে আমি ভোট দিতে যেতে বলতে পারতাম যদি আমি দেখতাম যে এটি একটি ভোট হচ্ছে। আপনি আমাকে কোনোভাবে কোনো প্রশ্ন দিয়ে, কোনো যুক্তি কিংবা কোনো তর্কে এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো দলকে তার পুরো হোল টার্মে, সেটা 1996 থেকে 2001 হোক কিংবা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত হোক, যে কোনো সময়ের মধ্যে আপনি এটা বলতে পারবেন না যে অমুক দলকে ব্যান করেছে। মানে হিজবুত তাহরির এগুলো তো ধরেন মৌলবাদী এক্সট্রিমিস্ট পার্টি ছিল, এই ছাড়া মেইন স্ট্রিম কোন পার্টিকে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যান করেছে কিনা? যে দলগুলো ইলেকশনে আসেনি, তারা ইলেকশনে আসেনি তত্ত্বাবধায়ক সরকার নেই, ইলেকশন সুষ্ঠু হবে না, এই শঙ্কায়, এই আলোচনাতে তারা উঠিয়েছে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, এটা যদি তারা মনে করেও থাকে, কিন্তু তাদের জন্য বরাবরই অপশন খোলা ছিল। এবং সেই ধরনের শঙ্কাকে যাতে দূরীভূত করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে বেগম খালেদা জিয়ার সাথে একটি বিশাল কনভারসেশন, আপনারা নিশ্চয়ই জানেন, ফোন কনভারসেশন। ফলে এটি তো আমরা রিটারেট করছি, অর্থাৎ আমরা বারবার করে একই তথ্য দিচ্ছি, বলছি। আপনাকে কিন্তু এই জিনিসগুলো একটু দেখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যখন
যখন বাংলাদেশ আওয়ামী লীগের এই শাসন আমলের কথাগুলো বলছি এবং বলছি যে তারা ভোট হতে দেয়নি, এই ধরনের অভিযোগের মধ্য দিয়ে তো আমরা পড়েছি। এখন যখন আমরা সূচকগুলো মেলাই, অর্থাৎ এই গত 14 মাসের সূচক, যে আপনি কি, যদি আমরা একটা চেক লিস্ট আনি যে ভোট দিতে যাতে দিতে পারে সব দল, সেই ব্যবস্থা কি করেছে, সব দলে অংশগ্রহণ যাতে করতে পায় সেই সুযোগ কি ছিল, এরকম চেকলিস্ট যদি আপনি মেলান, তখন আপনি এখন বুঝতে পারবেন যে যে ফেসিস্টের গল্প আপনি এতদিন শুনে এসেছেন, আপনি এখন সেই ফেসিস্টের পাল্লায় পড়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা আমরা আইনে একটা টার্ম আমরা পড়ি যে আপনি আসলে অধিকার নিশ্চিত করবার জন্য আপনি কি কি রিজনেবল স্টেপ নিয়েছেন। আমরা ডিউটি অফ কেয়ারের মামলাগুলো যখন পড়ি, কিংবা আমরা ভাইকারিয়াস লায়াবিলিটির কথা বলি, তখন আমরা দেখি যে আমরা আসলে ওইসব, আমার অ্যাকিউজিশনের ক্ষেত্রে আমি কি কি রিজনেবল স্টেপ নিয়েছি যেটি অ্যাপারেন্টলি এবং খুবই নির্মমভাবে রিজনেবল। এখন সেখানে একটা রিজনেবল টেস্ট হয়, আগে আমরা এইসব রিজনেবল টেস্ট পড়েছি, যে রিজনেবল টেস্টটাও বা কাকে বলে। আপনি যদি প্রত্যেকটা সূচক পরিমাপ করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা রিজনেবল স্টেপ নিয়েছে যাতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আসতে পারে। আপনি দেখবেন যে সেইখানে কোনো পার্টিকে আলাদাভাবে বন্দি করে রাখা, তারা ইলেকশনে যাতে না আসে, এই ধরনের কোনো প্রভিশন করা হয়নি। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন, 5 তারিখের পরে আপনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে আপনি ব্যান করলেন। এরপরে আপনি 10ই মে 2025 সালে 3 তারিখে আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন, এবং আপনি আবার বিদেশে গিয়ে প্রচার করলেন যে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, ব্যান করা হয়নি। যখন তাকে প্রশ্ন করা হলো কার্যক্রম স্থগিত মানে কি, সে কি ইলেকশন করতে পারবে, বলে না, তাহলে এটার পার্থক্য থাকলো কি, তখন সেটি জবাব দিতে পারছে না। ফলে আপনি মূল যে প্রশ্নটি করেছেন যে 12 তারিখে ভোট দিতে যেতে আমরা বলবো কি বলবো না, যদি না বলি কেন বলি, ভোট তো হচ্ছে না, হচ্ছে পিটুল কচুলকি অনুষ্ঠান। ফলে এখানে তো যাওয়ার কোনো মানে হয় না, মানে এই অনুষ্ঠান দেখার তো কোনো মানে হয় না। একই টোনে সে বলছে যে আওয়ামী সাপোর্টাররা একরকম, আওয়ামী নেতারা একরকম। মানে তার ওই ভোটটা চাইতে গিয়েও সে তার গরল, সে তার ভেতরে যে নেকড়ে, তার ভেতরে যে একটা ড্রাকুলা, আর ওই বড় বড় দাঁত, এগুলো সে লুকাতে পারছে না। সবখানেই একই অবস্থা, শুধু ফাহাম আব্দুল সালাম কেন, আমি আপনার ঈশার কথা বলতে পারি, শিশির মনিরের কথা বলতে পারি। কালকে সেদিন দেখলাম এক পূজার অনুষ্ঠানে গেছে, ওর শিশির মনিরের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে ভেতরে 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 হিন্দুদেরকে গালিগালাজ করছে, কিন্তু ওই মন্দিরের তালে তালে সে আবার মাথা নাড়াচ্ছে। মানে দেখে মনে হবে যে আপনার জর্জ ক্লুনি মনে হয় অভিনয় করছে সেখানে। তো আলটিমেটলি ব্যাপারটা কি জানেন ভাই, যে আমাকে ফেসিস্ট ডাকছে, আমাকে প্রতিদিন গালমন্দ করছে, যখন তার বাঁচার দরকার হচ্ছে তখন সে চিৎকার করছে পানি পানি। একটু ঘুরিয়ে কথাটা বলি, যখন তার ভোটের দরকার হচ্ছে তখন সে বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই হচ্ছে চিত্র, ভোট দিতে যাবো না আমি। আজকে আমাদের রাজনীতিকে যেই অবস্থানে দেখছেন তার প্রধানতম দুটি কারণ, একটি হচ্ছে 21শে অগাস্টের গ্রেনেড হামলা, আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি যখন এটিকে শেষ করে দিল বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্য দিয়ে। দুটি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রে ঘটিয়েছে বিএনপি। তা না হলে মোটামুটি আমাদের রাজনীতিবিদদের মধ্যে সরল গরল মানে তর্কাতর্কি, মুখ দেখা দেখি বন্ধ বা মুখ দেখা দেখি সহ মোটামুটি আমার বলবো একটা সৌহার্দ্যের জায়গাতে আমরা ছিলাম। আপনি ক্ষমতাতে, মাত্র আপনার ক্ষমতার 3 বছর হয়েছে 2001 থেকে 2004। আমি ঠিক কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমার সমাবেশে আমাকে গ্রেনেড মেরে আমাকে মেরে ফেলতে চেয়েছেন? এবং সেটি হয়েছে আপনার অলিখিত কার্যালয় থেকে, হাওয়া ভবন। এখন আপনি যদি আমাকে ভূগোল বোঝান যে ওই যে খালাস দিয়ে দিয়েছে সবাইকে, বাংলাদেশের মানুষ আরো ভালো করে এখন বিশ্বাস করে। যদিও আমি নিজেও পারসেপশনের রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু আমাদের কাছে তো ঢের প্রমাণ রয়েছে যে এটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। মুফতি হান্নান
পরিষ্কার ভাবে বলে গেছে যে হাওয়া ভবনে গেছে, কি হয়েছে না হয়েছে। সুতরাং আমাদের রাজনীতি আজকে এই অবস্থাতে এসেছে শুধুমাত্র শুধুমাত্র এই বিএনপি, আরেকটু যদি স্পেসিফিক বলি, তারেক রহমানের কারণে। ফলে মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ। আমাদের রাজনীতিতে দলমত নির্বিশেষে আপনি যদি মানে একটা স্কোর দিতে যান, মির্জা ফখরুলকে হয়তোবা আপনি মন্দের ভালো হিসেবে বলতে পারেন। আমি কোয়াইট শিওর যে আপনি 10টা রাজনীতিবিদকে যদি দাঁড় করিয়ে দেন, কিন্তু এই মানুষগুলোর মুখোশ যখন টুক করে খুলে পড়ে, যেমন নজরুল ইসলাম খান, লোকটাকে দেখলে ভোলা ভালা শ্রমিক লিডার এই সেই দেখছেন আপনি, হ্যাঁ মনে হবে যে বাম নেতা দাঁড়িয়ে আছে বিএনপির মাঝখানে। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষের ময়দান এসে বলছে যে খালেদা জিয়াকে নাকি আমরা খুন করেছি, তখনই আপনি তার এই যে নেকড়ে, যেটা অর্থাৎ বিএনপি করতে হলে আপনার একটা অলিখিত নেকড়ে রূপ লাগবে, যেটা আমরা সবসময় দেখি এটা খুলে 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 পড়ে। ফলে এই যে আমরা যেই লোকটাকে সজ্জন বলছি, সেই লোকটা যখন আওয়ামী লীগকে ব্যান করার পরে তার ওই নেকড়ের নখটা আর লুকোতে পারে না, তখন কিন্তু তার ওই সজ্জন রূপটা আমি আর মনে করতে পারি না।